বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। দর্শক, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, সাথে আছি হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব নাটোর জেলার যে সংসদীয় আসনগুলো আছে, অর্থাৎ 1, 2, 3 ও 4 এইসব আসন নিয়ে জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা। সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। আজকে আলোচনা করব নাটোর জেলার যে সংসদীয় আসনগুলো সেগুলো নিয়ে। আমরা আলোচনায় যাবার আগে এই নাটোর জেলার যে সংসদীয় আসনগুলো আছে তার বিগত দিনগুলোর নির্বাচনী পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে আসতে চাই। নির্বাচনী বছর 1991 সালের নাটোর 1 সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে ফজলুর রহমান পটল, তিনি 70,646 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ মমতাজ উদ্দিন, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 40,264 ভোট সেখান থেকে পান। ভোটের ব্যবধান প্রায় 30,000-এর মতো ছিল। আমরা পরবর্তী নির্বাচনী বছর 1996 সালে নাটোর 1 আসনের পরিসংখ্যান যদি দেখি, আবারও ফজলুর রহমান পটল, তিনি সেখান থেকে 78,897 ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল গেলবারে মোহাম্মদ মমতাজ উদ্দিন, তিনি 62,184 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত হন। প্রায় 16,000 ভোটের ব্যবধান আমরা সেখানে দেখতে পাচ্ছি। নির্বাচনী বছর 2001 নাটোর 1-এ আবারও টানা 3বারের মতো ফজলুর রহমান পটল 99,591 ভোট পেয়ে তিনি বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। মোহাম্মদ মমতাজ উদ্দিন, তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 89,948 ভোট তিনি সেখান থেকে প্রাণ। ভোটের ব্যবধান প্রায় 10,000-এর মতো। এবারও কিন্তু ভোটার অনেক বেড়েছে, যেটা বোঝা যাচ্ছে। নির্বাচনী বছর 2008-এ নাটোর 1-এ এবার নতুন করে আবু তালহা, তিনি সেখান থেকে নির্বাচিত হন জাতীয় পার্টির লাঙ্গল থেকে 1,23,835 ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী ছিল বিগত টানা 3বারের সংসদ সদস্য ফজলুর রহমান পটল, তিনি 1,03,814 ভোট পান বিএনপি ধানের শীষ প্রতীকে। আমরা নাটোর 2 আসনের পরিসংখ্যান যদি তাকাই, 1991 সালে শ্রী শঙ্কর গোবিন্দ চৌধুরী আওয়ামী লীগের নৌকা প্রতীকে তিনি 34,882 ভোট পেয়ে সেখান থেকে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল ইউনুস আলী, তিনি 32,590 ভোট পান জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকে। মাত্র 2,000 ভোটের ব্যবধান, বোঝা যাচ্ছে বেশ হাড্ডাহাড্ডি লড়াই ছিল সেবার। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আমরা যেমনটি বলছিলাম, আজকে নাটোর জেলার সংসদীয় আসনগুলো নিয়ে কথা বলছি এবং এরপর যে আমরা সেই সংসদীয় আসনগুলোতে রাজনৈতিক দল যারা আছে তাদের মনোনীত প্রার্থীদের আমরা কথাগুলো একটু শুনে আসবো। নির্বাচিত হতে পারলে তো আসলে সামগ্রিকভাবে আমরা বাংলাদেশকে একটি এমন বাংলাদেশ করতে চাই যেটা আসলে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে নিরাপদ বাংলাদেশ হবে, একটি যোগ্য বাংলাদেশ হবে, যেখানে আসলে আমরা আমাদের সন্তানদেরকে তারা প্রাউড ফিল করবে, এই দেশ ছেড়ে কাউকে বিদেশে চলে যেতে হবে না। এটা খুব সহজ কোনো বিষয় হবে না আমরা জানি, কিন্তু আমরা আমাদের আন্তরিকতার সাথে যদি কাজ করে যাই সেটা হবে। আমরা যদি নির্বাচিত হই বা আমরা যদি ক্ষমতায় যেতে পারি, তাহলে এই লালপুর বাগাতি পাড়ায় যে আমরা উন্নয়নমূলক যে কাজগুলোকে করতে চাই, সর্বপ্রথম আমরা বেকারদের ব্যাপারে, যুবক তরুণ যারা রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং তাদের ভাতার ব্যবস্থা করা, যে কর্মসংস্থান হবে অথবা ভাতার ব্যবস্থা হবে। নির্বাচিত হলে আমাদের দল আগামী দিনে রাষ্ট্রের জন্য তথা রাষ্ট্রের মানুষ, সাধারণ জনগণের জন্য কি করবে, এটা নিয়ে আমরা মানুষের দৌড়ায় যাচ্ছি। আমি বিশ্বাস করি, আমি আশাবাদী, শতভাগ আশাবাদী, নাটোরের 4টি আসনে ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে আগামী দিনে বিপুল ভোটে আমাদের প্রার্থীগুলো বিজয়ী হয়ে আসবে। প্রিয় ভাই সব, আপনাদের সহযোগিতা পেলে নাটোরে আমরা দুর্নীতিমুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব এবং নাটোরবাসীর যে আকাঙ্ক্ষা শান্তিতে বসবাস, দুর্বৃত্তের হাত থেকে রক্ষা, চাঁদাবাজের হাত থেকে রক্ষা, এই আশা পূরণ করব ইনশাল্লাহ। আমরা যদি ক্ষমতা যে ইনশাল্লাহ চাঁদাবাজ মুক্ত আমরা বাংলাদেশ গড়ব, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ব। যেভাবে ইতিপূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে খোলাফায়ে রাশিদিন যে 4 জন খলিফা যেভাবে দেশ শাসন করেছেন, ইনশাল্লাহ আমরা সেভাবে করার চেষ্টা করব। জনগণের ভোটের মাধ্যমে যদি নির্বাচিত হই, আল্লাহর রহমতে আমার এই চনলবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় যে কাজগুলি বাস্তবায়ন ঘটাবো, এর ভিতরে রাস্তাঘাট প্রাধান্য পাবে। চনলবিলে এখনও অনেক রাস্তাঘাটের বাকি রয়েছে, সেই রাস্তাঘাটগুলি আমি নির্মাণ এবং বিনির্মাণ করব ইনশাল্লাহ। এবং শিক্ষা ব্যবস্থায় যে ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই শিক্ষা ব্যবস্থার
মান উন্নয়ন করব। আল্লাহ পাক যদি আমাকে বিজয়ী করে, আমি এই সিংড়াকে একটা আধুনিক সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত একটা সুন্দর সিংড়া করতে চাই। এখানে আমাদের অপার সম্ভাবনা রয়েছে, কৃষিভিত্তিক শিল্প কারখানা করা যাবে, করার ইচ্ছা আমাদের রয়েছে। মৎস্য ভাণ্ডার কিন্তু আমাদের প্রচুর মৎস্য চাষি রয়েছে, যাদের যত মাছের দাম পায় না, যার জন্য আপনার মৎস্য সংরক্ষণের ব্যবস্থা করা দরকার। বেকারত্বের সমস্যার সমাধান করা দরকার। স্বাস্থ্যসেবার উন্নতি দরকার। যে হাসপাতালগুলো তো রয়েছে, এখানে চিকিৎসা পায় না মানুষে। কাজে এই হাসপাতালকে আমি একটা আধুনিক বা মেডিকেল কলেজ রূপান্তরিত কীভাবে করা যায় সে চেষ্টা আমার থাকবে। এখানে উৎপাদন বাড়াতে হবে, উন্নয়নের পরিকল্পনা বাড়াতে হবে, সেই সাথে সাথে সততা দক্ষতা আনতে হবে, যাতে চুরি চামারি করে যারা অন্যরা তো বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে বিনিয়োগ করে টাকা, সেই বিনিয়োগের কৃত টাকাগুলো তুলে নেয়, লুটে নেয়। আসলে এই লুটেরা হওয়া না। আমি তো সেইভাবে নেতা হতে চাই না, আমি মানুষের সেবক হতে চাই। নিরাপদ সিংড়া গড়তে গেলে আসলে ভালো অভিভাবক দরকার। সৎ, দক্ষ এবং যোগ্য মানুষের এর নেতৃত্বে এই সিংড়া এগিয়ে যাবে। গুদাসপুর বুড়াগ্রামের উপর দিয়ে গ্যাসের লাইন চলে গেছে, কিন্তু গুদাসপুর বুড়াগ্রামের মানুষ গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হতে পারলে প্রথমেই এটার উপরে হস্তক্ষেপ করে যাতে গুদাসপুর বুড়াগ্রামের মানুষ গ্যাসের সুবিধা পেতে পারে সেই ব্যাপারে আমি সচেষ্ট থাকব। গোটা দেশ একেবারে মাদকে ভরে গেছে, যুব সম্প্রদায় বিপদগামী হয়ে গেছে। নির্বাচিত হতে পারলে আমি প্রশাসনের সহযোগিতা নিয়ে মাদক মুক্ত গুদাসপুর বুড়াগ্রাম আমি করতে চাই। দর্শক, আমরা শুনছিলাম মনোনীত প্রার্থীদের তাদের নির্বাচনী ভাবনা প্রতিশ্রুতির কথা। এই পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন নাটোর 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুল, এবং সাথে আছেন আমাদের সাথে আরেকজন নাটোর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। আমরা আগে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর কাছে যেতে চাই। আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক লোট্টু পার্লামেন্টে। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই, ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে। গতকাল কিন্তু প্রধান নির্বাচন কমিশনার প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলেছেন যে সপ্তাহে যে কোনো দিন তফসিল হতে পারে। তফসিল মানে কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, আমরা আশা রাখতে পারি। ভিন্ন প্রেক্ষাপট, নির্বাচনী মাঠে আপনাদের দীর্ঘদিনের জোট সঙ্গী, আপনাদের প্রতিদ্বন্দ্বী, সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে নির্বাচন কতটা চ্যালেঞ্জের জন্য হবে, কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে? আসলে তো ইলেকশন মানে তো প্রতিদ্বন্দ্বী, এবং আমরা মনে করি যে যারাই প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করুক না কেন, তখনকেই আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি। কারণ আসলে দুর্ভাগ্যজনক হলো সত্য যে আজকে আওয়ামী লীগ তারা তাদের কর্মকাণ্ডের জন্য নির্বাচন থেকে তারা মানে বের হয়ে গেছে বা নির্বাচন অংশগ্রহণ করতে পারছে না। আসলে আওয়ামী লীগ থাকলে ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক আরো বেশি হতো। তারপরেও আমরা মনে করি যে আজকে আওয়ামী লীগের বাইরে যারাই আসুক না কেন, তারাও আমাদের ইতিপূর্বে তারা আমাদের বিরুদ্ধে ইলেকশন করেছে, তাদের বিরুদ্ধে নির্বাচন করেই আমরা সফল কাম হয়েছি বা আমরা বিজয় অর্জন করেছি। আমরা মনে করি যে অবশ্যই এবং বাংলাদেশের মানুষের মধ্যে নির্বাচনে যে আমেজ, যেটা গত দীর্ঘ প্রায় 2008 থেকে এই 2024 3-4টা টার্ম নির্বাচন হয়েছে, কোন নির্বাচন তো অংশগ্রহণমূলক ছিল না, বিশেষ করে বিএনপিকে ছাড়া নির্বাচন এককভাবে করেছে। তো যার জন্য নির্বাচন সত্যিকার কথা বলতে কি, নির্বাচনে যে আমেজ, নির্বাচনের যে আগ্রহ, নির্বাচনের কারণ দিনের ভোট রাত্রি হয়ে গেছে, যার জন্য মানুষের মধ্যে নির্বাচনের আগ্রহটা নষ্ট হয়ে গেছে। তো দীর্ঘদিন পর মানুষের যে প্রত্যাশা ছিল, বিশেষ করে নতুন যে ভোটার গুলো আছে, তারা তো সত্যের কথা বলতে কি তারা নির্বাচন দিতেই পারে না, অংশগ্রহণ করতে পারে। যেরকম আমার মেয়ে 2018 সালে প্রথম ভোটার হয়েছে, সে কিন্তু তার মাকে, তখন আমি জেনেছিলাম, আমি তো কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই আওয়ামী লীগের এই শাসন আমলে। প্রত্যেকটা নির্বাচন যখনই এসছে 2008, 2014, 2018, 2024 প্রত্যেকটা নির্বাচনের সময় আমি জেলে আটকে গেছি, মানে আটকে রেখেছে আর কি আওয়ামী লীগ। তো আমার ওয়াইফও সে নির্বাচনে প্রার্থী ছিল ঠিকই, কিন্তু সেও তার নিজেকে ভোট দিতে পারে না, আমার মেয়েদের। তো আজকে যার কারণে মানুষের মধ্যে একটা মারাত্মক একটা আগ্রহ আছে, আকর্ষণ আছে, বিশেষ করে নতুন ভোটার যারা, নিউ ভোটার যারা। এবং আমি বিশ্বাস করি যে মানুষের মধ্যে নির্বাচনের যেটা আমেজ, যেটাকে ওই যে যেরকম ঈদের সময় মানুষ উৎসব আনন্দ পায়, নির্বাচনটাও ঠিক একই রকম। আমাদের গ্রাম বাংলায় স্টলে, ঘাটে, মাঠে নির্বাচনের যে আলোচনা, মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। আমি আশা করছি যে ইলেকশন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং আমরা কখনোই আমার প্রতিদ্বন্দ্বীকে হালকা করে দেখার সুযোগ নাই। আর আমরা
মনে করি যেহেতু 2001 থেকে 6 এই দীর্ঘ সময়, অর্থাৎ আমরা যে কাজগুলো করেছিলাম 5 বছরে, এই সমস্ত কাজগুলো তো বলতে গেলে কি এই দীর্ঘ এই 20 বছরই কোনো ডেভেলপমেন্ট কোনো কাজই হয়নি। যেহেতু ভোট দিনের ভোট রাতে হয়েছে, তাদের জবাবদিহিতা ছিল না, আর জবাবদিহিতা না থাকার কারণে মানুষের কাজ করারও আগ্রহ ছিল না। তারা মনে করেছে আমাদের তো ভোট ছাড়াই আমরা এমপি হয়েছি, কারণ আমরা যখন এমপি হয়েছি আমাদেরকে অবশ্যই আওয়ামী লীগ, জামাত, সকল রাজনৈতিক দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেই আমাদেরকে বিজয় অর্জন করতে হয়েছে। আর যার কারণেই আমাদের মধ্যে একটা ভীতি বা জবাবদিহিতা কাজ করেছে। আর আমরা বিশ্বাস করেছি কাজ না করলে, মানুষের সাথে না থাকলে, মানুষের সাথে সম্পৃক্ত না থাকলে ভোটে জয়লাভ করা যাবে না। আর এই কারণেই আমাদের সবসময় উন্নয়নের জন্য রাস্তাঘাট, যেরকম আমি আমার এলাকায় গত অর্থাৎ আমি লাস্ট 2001 থেকে 6 পর্যন্ত যখন আমরা ক্ষমতা ছিলাম, ওই সময়টা তো আমি আমার এমন কোনো গ্রাম নাই যেখানে শহরের সঙ্গে গ্রামের মানুষের যোগাযোগ স্থাপন করি না। অর্থাৎ আপনি তৃণমূলের সাথে যথেষ্ট কানেক্টেড আছেন, তার মানে কথা হচ্ছে মাঠের ভোট আপনার পক্ষে কথা বলতে, মাঠের ভোটগুলো আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। আপনাকে স্বাগত মধ্যবর্তী ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, একটু আনমিউট করতে হবে, আনমিউট করলে পরে আমরা এবং দর্শকরা আপনাকে শুনতে পাবো। আপনার ডিভাইসটা একটু আনমিউট করতে হবে। Sorry, yeah. Thank you so much. Thank you so much for inviting me. আচ্ছা, একটি বিষয়, আপনার বাবা কিন্তু টানা 3 বার আপনাদের হয়ে আসনের সংসদ সদস্য ছিল। তা আপনার এখন আপনি সেখান থেকে মনোনীত প্রার্থী হিসেবে আছেন। কি মনে হচ্ছে, বাবার হাত ধরে রাজনীতি আসা নাকি মানুষের জন্য নিজের বোধ থেকে রাজনীতিতে আসা? কতটা গ্রহণ করছে আপনাকে মানুষ, যেহেতু নতুন ভোটার এবার বেশি, নতুনরা একটা পরিবর্তন চাই, সেই পরিবর্তনটা কিভাবে আপনি দেখছেন তাদের চোখে? অনেক ধন্যবাদ ডিবিসি চ্যানেলকে। আমার বাবার যে ফুটস্টেপ আছে, এই ফুটস্টেপ অনুসরণ করে বেসিক্যালি আমার রাজনীতিতে আসা। তার অবর্তমানে যেন আমাকে দেখে আমার বাবাকে মানুষ স্মরণ করতে পারেন, তার যে অবিস্মরণীয় যে অবদানগুলো দলের প্রতি, দেশের প্রতি আছে, এটা নিয়ে মানুষ কিন্তু তাকে এখনো হৃদয়ে ধারণ করে আছেন। তো সেই হৃদয়ের ধারণটাকে আমি আসলে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার রাজনীতিতে আসা, যে ভ্যাকুয়ামটা ছিল সেখান থেকে। তো আমি মনে করি যে যেই পরিবর্তনের রাজনীতির কথা আমরা বলি, আমরা যারা এখন এই যে নমিনেটেড হয়েছে, এখানে আমাদের নাটোরের আরো বাকি 3জন আসনে যারা ক্যান্ডিডেট আছেন, প্রত্যেকে আমার খুব শ্রদ্ধাভাজন, আমার পিতৃ সমতুল্য সিনিয়র ব্যক্তিত্ব। এই যে ওনাদের সাথে সাথে যে আজকে আপনি দেখেন যে রাজশাহী বিভাগের যে নারী একজন সদস্য, একজনকে মনোনীত করা হয়েছে সরাসরি ভোটে নির্বাচিত করার কন্টেস্ট করার জন্য, তো সেটি হচ্ছে আমি। তো যে পরিবর্তন যেটা বলতে চাচ্ছি, বাংলাদেশে আনতে চাওয়া হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু অলরেডি সেই পরিবর্তনের পথ সূচনা করেছেন, এবং আমি তার এক্সাম্পল হিসেবে আপনাদের সামনে আজকে বসে আছি। তো আমার মনে হয় যে নারী জাগরণের পথিকৃৎ যদি বলা যায়, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলতে হবে। তিনি নারীদের জন্য যা করেছেন, শিশুদের জন্য যা করেছেন, বাংলাদেশের কোনো সরকার, কোনো নেতা এখন পর্যন্ত করেননি। তো সেই জায়গা থেকে আমি কাজ করছি। প্রথম কথা হচ্ছে যে আমার বাবার পথ অনুসরণ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি আদর্শে বিশ্বাস করে, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপোষহীন যেই ক্যারেক্টারিস্টিক্সটা আছে, সেটার উপরে আমি আস্থা, ভরসা, বিশ্বাস রেখে সেটাকে আইডল মনে করে আমি পথ চলছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দল আমার উপর যে আস্থা রেখেছেন, নাটোর 1, লালপুর, বাগাতিপাড়াকে তারা আমাকে সেখানে একজন মনোনয়ন দিয়েছেন, এবং সেখান থেকে কন্টেস্ট করার জন্য আমাকে প্রার্থী হিসেবে নির্বাচিত করেছেন। অর্থাৎ মানে আপনার নতুন হিসেবে আপনার উপর যে ভরসাটা রেখেছে বিএনপি, যে মনোনয়নগুলো এবার দিয়েছে, তরুণ প্রবীণের একটা সমন্বয় ঘটনার চেষ্টা করছে, তারই প্রতিফলন হয়তো আপনি, এবং তার প্রতিদানও হয়তো আপনি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে আরেকটি, সেটি হচ্ছে আপনাদের আসলে তো অনেক সিনিয়র নেতা ছিল রাজনৈতিক মাঠে, তাদের সাথে কি কোনো মতবিরোধ হবে নাকি আমরা সবাই একসাথে কাজ করার চেষ্টা করছেন? কতটা মানে ফিডব্যাক পাচ্ছেন সেখান থেকে? না না, কোনোভাবেই কোনো মতভেদ বা পার্থক্য না, বরং আমাদের যারা সিনিয়ররা আছেন প্রত্যেককে আমাকে তাদের একেবারে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন, এবং আমি তাদের সাথে সেভাবে, আমার কাছে তাদেরকে মনে হয় তারা আমার বটবৃক্ষ, এবং তাদের কাছ থেকে তাদের এক্সপেরিয়েন্স নিয়ে আমি আমার পরিশ্রমটুকু দিয়ে যেতে চাই। যে আমি জানি যে তরুণ হিসেবে আমাকে এগিয়ে যেতে হবে, এবং আমি কখনোই তাদের ছায়া ছাড়া, তাদের সমর্থন ছাড়া কোনোভাবে এগিয়ে যেতে পারবো না। কারণ আমার থেকে যারা বয়সে বড় অনেকে আছেন, যাদের রাজনৈতিক বয়স আমার বয়সের থেকে অনেক বেশি, তো তাদের এক্সপিরিয়েন্সটা আমি সবসময় গ্যাদার করার চেষ্টা করছি। আমি তাদের সকল সময় তাদের কমিউনিকেশনে আছি, এবং সেই এক্সপিরিয়েন্সটা নিয়ে আমি আমার পরিশ্রমটুকু দিয়ে
মানুষের কাছে যাচ্ছি এবং আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বিশেষ করে আমার আসরে মোর দ্যান 50% হচ্ছে মহিলা ভোটার্স, এবং আমাদের ওখানে কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, এই ধরনের মানুষগুলো তারা এত এত চমৎকার ভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছেন, যেটা আমি মানুষের কাছে গিয়ে বুঝতে পারি। মানুষের চোখের দিকে তাকালে কিন্তু আসলে বোঝা যায় যে তারা কতটুকু অ্যাকসেপ্ট করছে আন্তরিকতার সাথে। সো আমি ডোর টু ডোর যাচ্ছি, নির্বাচন বেশ কিছু পলিসি আমি নিয়েছি, যার মধ্যে আমি দেখছি যে আমাদের উঠান বৈঠকটা সব থেকে বেশি কার্যকর হচ্ছে। আমি একটা স্মল পোর্শন অফ পিপল নিয়ে যখন কাজ করছি, কথা বলছি, আমি ইউনিয়ন ভিত্তিক তাদের প্রবলেমস গুলো কালেক্ট করছি এবং সেই প্রবলেমের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি এবং বলছি যে ভবিষ্যৎ বাংলাদেশ আসলে আপনাদের জন্য বাংলাদেশ হবে। এবং আমি শুনেছি এতক্ষণ ধরে আমার সিনিয়র চাচারা বিভিন্ন আসন থেকে যা বলছেন যে বিভিন্ন যে প্রবলেমস গুলো আছে, একই প্রবলেম জাতীয়ভাবে আমার এলাকাতেও আছে, এবং সেই প্রবলেমস গুলোকে সমাধান করার জন্য আমি আমার দুটো উপজেলা এবং দুটো পৌরসভাকে সেপারেট 4টি ইউনিটে ভাগ করে ইউনিয়ন ভিত্তিক প্রবলেমস গুলো কিভাবে সলভ করা যায় এগুলো ভাগ করেছি। স্বাস্থ্য কেন্দ্রিক আপনার যারা আছে, মানে আপনি মৌলিক সেবা, মৌলিক সুবিধাগুলো, মৌলিক চাহিদাগুলো ভাগ করে করে সেভাবে আপনি আগানোর চেষ্টা করছেন, নতুনদের ভোটার যারা আছে তাদেরকে কাছে টানার চেষ্টা করছেন এবং প্রবীণদের সাথে নিয়ে একসাথে চলার চেষ্টা করছেন। নিশ্চয়ই আপনার কাছে আমরা আবারও ফিরবো। আমরা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু আপনার কাছে আবারও ফিরতে চাই। একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে 31 দফার কথা যেটা বলা হচ্ছে, আসলে সেটি নিয়ে আপনারা তৃণমূলে কতটা যাচ্ছেন, তৃণমূল 31 দফাটা কতটা বুঝতে পারছে, কতটা গ্রহণ করছে? আরেকটি বিষয়, দলীয় চেয়ারপারসন এই মুহূর্তে অসুস্থ এবং তারেক রহমান হয়তো বা যেটা আপনাদের নেতাদের মতে যেটা জানতে পারি তফসিলের পরে হয়তো দেশে ফিরবে। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে আপনাদের নির্বাচনী পরিকল্পনায় কোনো পরিবর্তন আসছে কিনা? না না, আপনার তো এই 31 দফার কথা যেটা বললেন, 31 দফার কথাটার মধ্যে যেটা উল্লেখ আছে যে আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালিত হবে, এবং এই 31 দফার মধ্যেই কিন্তু যেরকম একজন প্রধানমন্ত্রী দুইবারে বেশি প্রধানমন্ত্রী থাকবে না, বা দেশের এই যে যেটা পুতুল বললো নারীদের বা বিভিন্ন ক্ষেত্রে সরকারে এসে আমরা কি করব, এবং ওই 31 দফার মধ্যে পুরো দেশ পরিচালনা এবং কিভাবে দেশ পরিচালিত হবে। এবং আগামী দিনে এখন ধরেন আমরা তো একসময় যখন এমপি ছিলাম বা রাজনীতি, এখন আমরা অ্যানালগ সবকিছু পরিবর্তন হয়েছে। এখন সারা পৃথিবীর সঙ্গে আমাদের প্রতিযোগিতা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা এখন আর পিছিয়ে নাই। আমাদের বিশেষ করে যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান সাহেব, উনি দীর্ঘদিন দেশের রাজনীতির কারণে হোক, যে কারণে হোক, দেশের বাইরে থাকার কারণে ওনার অভিজ্ঞতা, ওনার জ্ঞান, ওনার যে অর্জন, এই অর্জনটাকে উনি দেশের কাজে উনি আত্মনিয়োগ করতে চান, এবং যার কারণেই উনি এই 31 দফার মধ্যে কিন্তু আজকে সারা পৃথিবীর সাথে কম্পিটিশন করে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে তার মধ্যে কিন্তু 31 দফার মধ্যে সবকিছুই উনি উল্লেখ করেছেন। এবং আমরা আশা করছি এই 31 দফা যেটা দেশকে আজকে যে আমরা যে জায়গায় আমরা পিছনে পড়ে আছি, আমাদের দেশটাকে কিন্তু আত্মনির্ভরশীল জাতি হিসাবে সারা পৃথিবী, বিশেষ করে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, চায়না বলেন, তাদের সাথে প্রতিযোগিতা করে আমাদেরকে টিকে থাকতে হবে। এখন তো উন্মুক্ত অর্থনীতি, যেখানে আমাদেরকে এগিয়ে যেতে হবে এর সাথে প্রতিযোগিতা করে, এবং ওই আলোকেই উনি 31 দফা দিয়েছে। এবং আমি বিশ্বাস করি 31 দফার ভিত্তিতে দেশ পরিচালিত হলে দেশের ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে, দেশকে অর্থনৈতিক পরিবর্তন এবং সকল ক্ষেত্রেই দেশের পরিবর্তন ঘটবে বলে আমি বিশ্বাস করি। আর আরেকটা কথা আপনি যেটা বলেছেন যে আমাদের নেত্রী, উনি আপনারা তো জানেন যে এইটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা, সমালোচনা, প্রোপাগান্ডা, বিভিন্ন কথা আজকে আলোচনা হচ্ছে। আমরা আশা করছি আমাদের নেত্রী হয়তো আগামীকালকে কোনো এক সময়, ওনার শারীরিক অবস্থা, আমি গতকাল রাত্রেও সর্বশেষ রাত্রি 12টার দিকে খবর নিয়েছি, উনি অনেক ভালো, এবং আমরা বিশ্বাস করি যে উনি অ্যাকচুয়ালি ওনাকে মানে যে প্লেনে করে তাকে মানে এয়ার অ্যাম্বুলেন্সকে নেওয়া হচ্ছে। আশা করছি যে উনি আগামীকাল নির্ধারিত সময় সকালে উনি মুভমেন্ট করার নিশ্চয়ই সুস্থ হয়ে নিশ্চয়ই ফিরবেন, নির্বাচনী মাঠেও তিনি ফিরবেন। অ্যাডভোকেট রুহুল কুদ্দুস দুলু এবং ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, আমরা যেমনটি বলছিলাম, এই নির্বাচনে কিন্তু আইন শৃঙ্খলা একটি বড় ফ্যাক্টর। তো সেই আইন শৃঙ্খলা রক্ষায় তারা কিভাবে কাজ করছে সেই বিষয়গুলো জানতে আমরা এখন নাটোর জেলা পুলিশ সুপারের ভাবনার কথাগুলো শুনে আসবো। 2026 সালে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বাংলাদেশের আপামর জনসাধারণ যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে ব্যাপারে আমাদের বাংলাদেশ পুলিশ, বিশেষ করে জেলা পুলিশ নাটোরের পক্ষ থেকে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করব। আমরা সরকারের অন্যান্য সংস্থার সাথে সুন্দরভাবে সমন্বয়, কোঅর্ডিনেশন রেখে জনগণ যাতে
তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমরা শুনছিলাম জেলা পুলিশ সুপারের কথা। এবার আমরা আসন্ন নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা একটু শুনে আসতে চাই। আমাদের পছন্দ মতো প্রার্থী আসুক, যা আমাদের নাটোরের উন্নয়ন করতে পারবে, আমাদের প্রধানমন্ত্রী সেই হোক যে আমাদের দেশের উন্নয়ন করতে পারবে, এইটাই আমাদের আশা। নাটোরের যে যোগ্য প্রার্থী আছে আমরা চাই সে সংসদে যাক, যে আমাদের নাটোরটাকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করে এবং নাটোরের উন্নয়ন করুক। সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ সবার মানে এক গ্রহণযোগ্যভাবে যদি নির্বাচনটা হয়, আমি আশা করি যে তরুণ প্রজন্ম নতুন কিছু নিয়ে আসবে। খুব আনন্দের বিষয় যে আমরা আবারও আমাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারবো এবং আমরা আমাদের মনের মতো প্রার্থীকে জাতীয় সংসদের জন্য নির্বাচিত করতে পারবো। নির্বাচন করার সুষ্ঠু, নিরপেক্ষ একটা সুন্দর পরিবেশ হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের মানুষ তার সঠিক প্রার্থীকে পছন্দ করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং সঠিক প্রার্থীকে তারা নির্বাচন করার সুযোগ পেয়েছে তরুণ সমাজ। দর্শক বুঝে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন এম ওমর ফারুক, তিনি জেলা ইসলামী আন্দোলনে বাংলাদেশের সেক্রেটারি। তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত মধ্যমতি বেঙ্গলুরু পার্লামেন্টে। আলহামদুলিল্লাহ। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটা জানতে চাই সেটি হচ্ছে আসন্ন নির্বাচনে আসলে আপনাদের পুরো জেলা জুড়ে প্রস্তুতি কেমন আপনাদের? আলহামদুলিল্লাহ, শুরুতেই ডিবিসি নিউজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। পাশাপাশি সারা দেশব্যাপী যারা দেখছেন দর্শকবৃন্দ আছেন, তাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনি জানতে চেয়েছেন নির্বাচনী আমাদের প্রস্তুতি নাটোর জুড়ে। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ একযোগে সারা দেশে 300 আসন ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন, প্রার্থী ঘোষণা করেছেন আমাদের মুহতারাম আমির পীর সাহেব চরমনাই। তার মধ্য দিয়ে একযোগে নাটোরের প্রতিটি আসনে আমাদের খুব গতির সাথে কাজ চলছে। নাটোর 1 লালপুর বাগাতিপাড়া, 2 নাটোর সদর, 3 সিংড়া আসন এবং 4 বড়াইগ্রাম গুরুদাসপুর আসনে। প্রত্যেকটি আসনে আমাদের খুব জোরদার কাজ চলছে। প্রার্থীরা নিয়মিত গণসংযোগ করছেন, শোডাউন করছেন, প্রতিশ্রুতি জনগণকে দিচ্ছেন এবং সবচেয়ে বেশি লক্ষণীয় যেটা আমরা দেখতে পাচ্ছি যে সর্বত্র আমাদের প্রার্থীদেরকে জনগণ খুব সাদরে, খুব খুশির সাথে আনন্দ চিত্তে গ্রহণ করছেন এবং তিনারা আশা করছেন যে আগামী দিনে তিনারা ব্যক্ত করছেন, বলছেন যে আপনাদের মতো আল্লাহ ভীরু এবং যে সংগঠনের যে নেতৃত্বের অতীত ভালো, বর্তমানও ভালো, এরকম ব্যক্তিগুলো যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় আপনারা সামনে আসেন, তো অবশ্যই আশা করা যায় যে অতীতের যেই গ্লানি আমাদের আছে এগুলো মুছে আগামীর বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্রে আমরা পরিণত করতে পারবো। নিশ্চয়ই। আরেকটি প্রশ্ন আপনার কাছে এখানে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে আপনারা সবার কাছে যাচ্ছেন, আপনারা বলছেন সবার কাছে আপনারা গ্রহণযোগ্য হচ্ছেন, কিন্তু একটি বিষয় সেটি হচ্ছে আপনাদের নির্বাচনী ইস্তেহার বা নির্বাচনী প্রতিশ্রুতিতে নারীদের নিয়ে আপনাদের ভাবনাটা কি, তারা আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে, তারা কি বুঝতে পারছে যে ক্ষমতা আসলে তাদের স্বাধীনতাটা থাকবে, সেই বিষয়ে আপনাদের মন্তব্য কি? নারীদের ব্যাপারে আসলে দেখেন, আমরা ইসলাম দেশ এবং মানবতার কল্যাণে রাজনীতি করে থাকি। তো ইসলাম একেবারেই সকল দিক থেকে নারীদের পূর্ণ নিরাপত্তা প্রদান করে থাকে। শুধুমাত্র তাদের স্বাভাবিক চলার স্বাধীনতাই নয়, বরং ইসলাম তাদেরকে পূর্ণ অধিকার দিয়েছে, তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিয়েছে। ইতিমধ্যেই আমরা বিভিন্ন গণসংযোগে তিনাদের থেকে খুব ভালো রেসপন্স পেয়েছি এবং আমরাও তিনাদেরকে আশ্বস্ত করেছি। আবারও আজকের আপনারা ডিবিসির আয়োজনের মধ্য দিয়ে আশ্বস্ত করতে চাই যে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ন্যায় নীতিবান ব্যক্তি, চরিত্রবান ব্যক্তি, যারা অতীতে দুর্নীতির সাথে জড়িত না, এমন ব্যক্তি যদি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে এই দেশ একটি কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এবং নারীরা তাদের পূর্ণ অধিকার পাবে। আমরা মনে করি অতীতে নারীরা যেভাবে লাঞ্ছনার শিকার হয়েছে, বিভিন্ন সময় যেভাবে নারীদের উপর নির্যাতন করা হয়েছে, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে লাগাতার আমরা আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি যে নারীদের উপরে অমানবিক নির্যাতন করা হচ্ছে। নারীদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে আপনারা বদ্ধপরিকর। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যমতি বেঙ্গলুরু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনার নির্বাচনী পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে এ পর্যায়ে নাটোর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পরিতোষ অধিকারী। তিনি আমাদের সাথে এখন যুক্ত হবেন। পরিতোষ, সেখানে কেমন দেখছেন সাধারণ মানুষের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা, জানাবেন। হিমাদ্রি, আজকে আমরা উত্তরা গণভবনের সামনে থেকে ভোটের আড্ডায় যোগ দিয়েছি। এই উত্তরা গণভবনের সামনে চায়ের আড্ডায়
আমাদের নাটোরের ভোটাররা কি প্রত্যাশা করছেন সেই কথা জানতে তাদের কাছে এসেছি। আমি প্রথমেই একজনের কাছে জানতে চাই তারা কেমন নির্বাচন চান এবং নাটোরের জন্য প্রার্থীর কাছে কি চান তারা। আমি একজন ভোটার হিসেবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই এবং যিনি এই নির্বাচনে প্রতিনিধি হয়ে নির্বাচিত হয়ে আসবেন তার কাছে আমার প্রত্যাশা নাটোর চনলমিল অধ্যুষিত এলাকা, এখানে প্রায় কৃষক পরিবার হওয়ার কারণে আমরা কৃষিকে আরো প্রাধান্য দেওয়ার জন্য এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় যাতে প্রতিষ্ঠা করে। আমি এখন আমি আরো একজনের কাছে জানতে চাই তিনি নাটোরের জন্য কি প্রত্যাশা করছেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমরা নাটোর জেলাটা খুবই সম্ভাবনাময় একটা জেলা। আপনারা জানেন উত্তরবঙ্গের সর্ববৃহৎ চামড়া শিল্প আমাদের নাটোর জেলায় অবস্থিত আর কি। কিন্তু দুঃখজনক বিষয় হলো এখানে কোনো ট্যানারি নাই বা প্রক্রিয়াজাতকরণ কোনো ব্যবস্থা নাই। তো আমরা চাই এই কেন্দ্রিক, এবং একটা সুগার মিল আছে ব্রিটিশ আমলের, তো এই কেন্দ্রিক আমরা চাই যে যারা আগামীতে নির্বাচিত হবে ইনশাল্লাহ তারা এই কেন্দ্রিক কাজ করবে এবং একই সাথে নাটোরের বেকারত্বের যে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করবে। ধন্যবাদ। আমি আরো একজন আমার পাশে বসে রয়েছেন তার কাছে জানতে চাই তিনি কেমন প্রার্থীকে নির্বাচিত করতে চান, তার কাছে কি প্রত্যাশা আপনার। এবং আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে যেই প্রার্থী হয়ে নাটোরে জিতে আসবেন তার কাছে আমাদের প্রত্যাশা নাটোর একটা চলন বিল অধ্যুষিত এলাকা, এখানে আমরা মোটামুটি কৃষি প্রধান এলাকার দেশ। এইখানে যাতে যেই নির্বাচিত হয়ে আসুক আগামীতে এই কৃষকের ধান বা যে মৎস্য সম্পদ এগুলা রক্ষণাবেক্ষণের জন্য উনি যেন কাজ করে, এটা আমাদের। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে যেতে চাই তিনি কি প্রত্যাশা করছেন। জি, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের একটাই আকুল আবেদন যেন বাংলাদেশে এবার জাতীয় নির্বাচন প্রতিটি দলের জন্য ফেয়ার পরিবেশ, সুষ্ঠু একটা নির্বাচন জনগণকে উপহার দিতে পারে। আর এই নির্বাচনে যারা প্রতিনিধিত্ব দায়িত্ব পাবেন তারা যেন অবশ্যই নাটোরে বিশেষ করে একটি মেডিকেল কলেজ উপহার দেয়, কারণ মেডিকেল কলেজের মাধ্যমে এখানে ডাক্তার বৃদ্ধি পাবে, স্টাফ এবং নার্স এরা বৃদ্ধি। বুঝতে পেরেছি আপনার কথা। আমরা এবারে আরেকজনের কাছে যাই, তিনি কি বলতে চান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 2 আসন থেকে যিনি নির্বাচিত হবেন আমরা প্রত্যাশা করি নাটোর একটি শিল্প সংস্কৃতির পীঠস্থান। এই শিল্প সংস্কৃতি প্রায় বিলুপ্ত পর্যায়ে চলে গেছে। নতুন যিনি নির্বাচিত হবেন তার কাছে আমাদের প্রত্যাশা এই শিল্প সংস্কৃতিকে উন্নয়নের জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন, এই প্রত্যাশা আমরা রাখি। হিমাদ্রি, আমরা এতক্ষণ শুনলাম আমাদের এখানে নাটোরে যারা ভোট দিবেন, যারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়েছেন তারা কি প্রত্যাশা করছেন, আগামীতে যারা নির্বাচিত হবেন তাদের কাছে তাদের প্রত্যাশার কথা তারা সবাই জানালেন। আমরা অসংখ্য ধন্যবাদ পরিতোষ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট ছিল আজকে এই পর্যন্ত। দেখা হবে আগামীকাল অন্য আসন নিয়ে, সেখানে আমরা তাদের নির্বাচনী ভাবনাগুলো জেনে নেব। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।